আসসালামু আলাইকুম। আজ 12 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। এবার বিস্তারিত। ভারতে চলছে নির্বাচন। 7 দফার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি কিছুটা বেকায়দায় পড়ছেন। তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন ইউটিউবার প্রতিপক্ষ দাঁড়িয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাঠি। স্থায়ী বসবাস করেন জার্মানিতে। রাজনীতি করেন না, এমপি মন্ত্রী হওয়ারও আপাতত ইচ্ছে নেই, কিন্তু ইউটিউবিং করে হয়েছেন ব্যাপক জনপ্রিয়। উত্তর ভারতে জনাকীর্ণ এলাকায় স্ক্রিন টাঙিয়ে যার ভিডিও সাধারণ মানুষ দেখেন। মানুষজন বলছে বিজেপির 12টা বাজানোর জন্য ধ্রুব রাঠি যথেষ্ট। এবছরের লোকসভা নির্বাচনে ইউটিউবারদের ভূমিকা অন্যরকম এক মাত্রা যোগ করেছে প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইউটিউবাররা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। এমন প্রচারণায় বিজেপির প্রার্থীদেরই বেশি দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক জয়জিৎ পালের মতে, সরকার বিরোধী মতামত প্রকাশ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেক ইনফ্লুয়েন্সার, আর তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। যারা বিরোধী দলীয়দের পক্ষে কথা বলে তাদের অনেকেই ব্যবহার করেন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে ধ্রুব রাঠি চলছেন এই স্রোতের পুরো বিপরীতে। জার্মানিতে বসবাসকারী রাঠি একজন ইউটিউবার, যার রয়েছে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার। সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কথার বাণে বিজেপিকে ধরাশায়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। তার প্রায় সব ভিডিও লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড়েন না রাঠি। এমনকি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে তুলনা করেন খোদ হিটলারের সাথে। ধ্রুব রাঠির ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে উত্তর ভারতে জনাকীর্ণ এলাকায় স্ক্রিন টাঙিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। তিনি কিন্তু ভিডিওতে নতুন কিছু বলছেন না বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে চমকে দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করছেন তা সবাই জানে, কিন্তু এসব তথ্যকে তিনি মুনশিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। তার মূল বক্তব্য একটাই: হিন্দুত্ববাদের ঝান্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয়। রাঠির ভিডিওগুলোর মূল আকর্ষণ হলো তার বক্তব্যের ধরন। বিষয়বস্তু যাই হোক না কেন, ভিডিওটি দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার তুঙ্গে। আর এ কারণেই তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ। কারণ মোদী নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই তিনি ভোটারদের মন জয় করে এতদূর এসেছেন। নির্বাচনে মোদীর প্রতিপক্ষদের মধ্যে বলার মতো একজনই আছেন, রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, ধ্রুব রাঠি পুরোপুরি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব। তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই। এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং ভবিষ্যতে সম্ভবত তার মতো ব্যক্তিদের হাত ধরেই নতুন এক মাত্রায় পৌঁছাবে ভারতের রাজনীতি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 14 মে ঢাকায় আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গত বছর ঢাকায় এসেছিলেন। এর আগে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপের চিঠি দিয়েছিলেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ডোনাল্ড লু ঢাকা সফর করেন গত বছরের 14 ও 15 জানুয়ারি। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানাভাবে তৎপর ছিল। এরপর 7 জানুয়ারির নির্বাচনের আগে তিনি নভেম্বরের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ ও বিএনপিকে শর্তহীন সংলাপের জন্য চিঠি দিয়েছিলেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের 22 সেপ্টেম্বর। আর 2021 সালের ডিসেম্বরে পুলিশ ও র্যাবের 10 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ডোনাল্ড লু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডোনাল্ড লু এর ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 2 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময়ের কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, ডায়ালগ আছে, সেগুলো কিভাবে রিঅ্যাক্টিভ করা যায়। ওদেরও আবার নির্বাচন আছে। কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এ বিষয়ে আলোচনা হবে। তার মধ্যে অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা আলোচনায় থাকবে। পারস্পরিক সম্পর্কের সব উপাদান থাকবে।
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল হক মনে করেন, যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিক বিষয়ে বেশি জোর দিচ্ছে। তারা রাখাইন স্টেটের ভবিষ্যৎ নিয়ে জোর দিচ্ছে। বাংলাদেশকে হয়তো তারা এই প্রক্রিয়ায় আরও বেশি যুক্ত করতে চাইবে। ডোনাল্ড লুর সফরের গুরুত্ব সেই দিকেই বলে আমার মনে হয়। এখন তারা ভূ রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, তাদের যে কমন স্ট্যান্ড গণতন্ত্র, নাগরিক অধিকার, মানবাধিকার, সেই বিষয়গুলো নিয়ে সাধারণভাবে কথা বলবে। তবে এর আগে হওয়া বেশ কিছু আলোচনার ফলো আপও তারা জানতে চাইবে। কয়েক মাস আগে বড় একটা ডেলিগেশন এসেছিল, তার ফলো আপ হতে পারে। আর সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের আগে বিএনপির নয়াপল্টনের সমাবেশ ঘিরে সহিংস ঘটনার আগ পর্যন্ত তো যুক্তরাষ্ট্র উৎকণ্ঠ ছিল। তারপর থেকে তাদের ভয়েস ডাউন হয়ে যায়। এখন তারা অন্য কোনো পদ্ধতিতে এগোচ্ছে কিনা আমি জানি না। তবে আমি মনে করি না যে তারা কিল খেয়ে কিল হজম করে ফেলবে। ঠিক আছে, ইন্ডিয়া যেহেতু চাচ্ছে সেরকমই হোক, এতটা আমি মনে করি না। ইন্ডিয়াকে এতটা পথ তারা করে দেবে বলে আমি মনে করি না। তার কথায়, ডোনাল্ড লুর সাথে তো দ্বিপক্ষীয় আলোচনা হবে। রাজনীতি তো দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই আছে। রাজনীতি নিয়ে কি আলোচনা হলো তখন তা জানা যাবে। যা প্রকাশ করা হবে তা তো জানা যাবেই, যা প্রকাশ করা হবে না তাও জানা যাবে। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি এর দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। এইলিন লুবাখার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও বিশেষ সহকারী। টানা 1 মাসেরও বেশি সময় ধরে গোটা দেশে তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছিল জনজীবন। এরপর 2-1 দিন কিছুটা বৃষ্টির দেখা মেলে, তাতেও যেন স্বস্তি ফিরছিল না জনজীবনে। অবশেষে শনিবার ভোরে আকাশ ভেঙে নেমে আসে ঝুম বৃষ্টি। আকাশ অন্ধকার করে ঘন কালো মেঘের সাথে টানা 1.5 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুক্রবারের হালকা উষ্ণতা কাটিয়ে অনেকটা শীতল হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে মে মাসের শুরু থেকে রাজধানী ঢাকা সহ দেশে যে স্বস্তি ফিরে এসেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। কেননা আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে সে অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আবার আসছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রোববার থেকে দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাড়তে শুরু করবে মঙ্গলবারের পর থেকে। আবহাওয়া অধিদপ্তর 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলছে, আগামী সোমবারের পর থেকেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আগামী 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরই বাড়বে তাপমাত্রা। 15 তারিখ থেকে বইতে শুরু হবে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে যে তীব্রতা দেখা গেছে ততটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ। মে মাসের 15-20 তারিখের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায়, সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে যদি বজ্রঝড়ের সংখ্যা বৃদ্ধি পায়, এর স্থায়িত্ব যদি বাড়তে থাকে তখন তাপমাত্রাও কমতে থাকে। আগামী রবি থেকে সোমবার পর্যন্ত এই বজ্রঝড় ও বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। আবহাওয়াবিদ মল্লিক বলছেন, আগামী 13 তারিখের পর থেকে বজ্রঝড়ের তীব্রতা কমে যাবে। তখন বৃষ্টি কমতে কমতে এক পর্যায়ে তাপমাত্রাও বাড়তে শুরু করবে। তাহলে এই তাপমাত্রা কতটা বাড়তে পারে, কিংবা এটি কি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে? এমন প্রশ্নে আবহাওয়াবিদরা দিচ্ছেন কিছুটা স্বস্তির খবর। তারা বলছেন, আগামী বুধ বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে এই তাপপ্রবাহ। এ সময় রাজশাহী, যশোর, নওগাঁ অঞ্চলের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। আস্তে আস্তে সেটি আসতে পারে রাজধানী ঢাকা ও ঢাকার পশ্চিমাঞ্চলের দিকে। আবহাওয়া অফিসের হিসাব মানদণ্ড অনুযায়ী যখন কোন স্থানের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত ওঠে তখন সেটিকে বলা হয় মৃদু তাপপ্রবাহ। আবহাওয়াবিদ মল্লিক জানাচ্ছেন, আগামী 15 তারিখের পর থেকে বাংলাদেশে মৃদু তাপপ্রবাহ শুরু হবে। এই তাপমাত্রা সর্বোচ্চ 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে, তবে 38 ডিগ্রি পর্যন্ত নাও উঠতে পারে। আবহাওয়া অফিস বলছে, মৃদু তাপপ্রবাহ শুরু হওয়ার পর যদি নতুন করে বৃষ্টিপাত শুরু না হয় তাহলে এর তীব্রতা বাড়তেও পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মস্তিষ্কে প্রতিদিন হাজার হাজার চিন্তা ঘুরপাক খায়, কোনোটা ভালো কোনোটা মন্দ। আপনি কোন চিন্তাটা গ্রহণ করবেন তা কিন্তু আপনাকে ভেবে চিন্তেই স্থির করতে হয়। এই যে হাত, এই যে পা, চোখ, তা কিন্তু কেবলমাত্র মস্তিষ্ক দ্বারাই পরিচালিত হয়। সুতরাং আপনি যখন বেছে বেছে ভালো চিন্তাটাকে গ্রহণ করবেন তখনই আপনার হাত, পা, চোখের মধ্য দিয়ে ভালো কাজ সম্পাদিত হবে। সুতরাং সবার আগে মস্তিষ্ককে প্রাধান্য দিন, সবার আগে ভালোকে আঁকড়ে ধরুন।
ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এই স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে। গাজার রাফায় ইসরায়েলের বড় ধরনের হামলা ঠেকানোর জন্য বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের অবস্থানের একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুড়ঙ্গগুলোর তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দেবে। ওয়াশিংটন পোস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন প্রস্তাবটির সাথে পরিচিত 4টি সূত্র ওয়াশিংটন পোস্টকে তথ্যটি জানিয়েছে। প্রস্তাবে আরো বলা হয়েছে, রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের জন্য বড় আকারের তাঁবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামো নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেয়া বন্ধ করে দেবেন। খবর তাসের। ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান। এর আগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে, আর বাইডেন এই দলের একজন সদস্য। গত 8 মে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলি বাহিনী রাফা নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদী কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত 5 মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন 2023 সালের 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলা বারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন। যুদ্ধ শেষে গাজায় বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ ইস্যুতে ইসরায়েলের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর ও কাতার। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি অধিভুক্ত আল আরাবিয়া নেটওয়ার্ক জানিয়েছে, মিশর, কাতার ও অন্যান্য আরব দেশগুলো যুদ্ধ শেষে গাজা উপত্যকায় বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও এই পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের জন্য আমাদের আমন্ত্রণ জানানোর কোনো আইনি অধিকার নেই। এদিকে মিশর গাজা উপত্যকায় মানবিক অবস্থার অবনতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ শেষ হবার পর গাজার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেছিলেন, আমরা আরব দেশগুলোর সাথে কাজ করছি যারা যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার পুনর্বাসনের দায়িত্ব নিতে প্রস্তুত। এ সময় বাইডেন 2 দেশের ভিশন একটি ফিলিস্তিন রাষ্ট্র বলে উল্লেখ করেন। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে জানিয়েছে যে রাফা ক্রসিং বন্ধ করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব না পাওয়া পর্যন্ত একটি বেসরকারি আমেরিকান কোম্পানি রাফা ক্রসিং এর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয়ার যে কোনো পরিকল্পনার বিষয়গুলো আমরা সেভাবেই মোকাবেলা করব যেভাবে দখলদারিত্ব মোকাবেলা করছি। ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে যে তারা কোনো পক্ষের কাছ থেকে রাফা ক্রসিং এর অভিভাবকত্ব গ্রহণ করবে না। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় 7 মাস যুদ্ধের পর উত্তর গাজা পূর্ণাঙ্গ রূপে দুর্ভিক্ষের কবলে পড়েছে। কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে এবং অত্যন্ত সংবেদনশীল দুর্ভিক্ষের ঘোষণা রাজনীতি এবং কতজন লোক মারা গেছে তা নিশ্চিত করার জটিলতার সম্মুখীন হবে। সিন্ডি ম্যাককিন রোববার সম্প্রচারিত এনবিসির একটি সাক্ষাৎকারে বলেন, দীর্ঘকাল ধরে বাইরের খাদ্য সহায়তায় নির্ভরশীল এই অঞ্চলে মানবিক সরবরাহের উপর ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে গাজার সবচেয়ে বিচ্ছিন্ন বিধ্বস্ত অংশে বেসামরিক নাগরিকদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়েছে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।